জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই রোজকারের মতো আজকে স্নান করে পুজো পাঠ শুরু করে দিয়েছি। আর আজকে তো একাদশী, আজকে বাবুরা কি খাবে, আমি কি খাবো, সব কিছু করতে হবে। সারাদিন কি করি চলো থাকো। আর আমি আমার লাইফের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু বলো যে দিদি তোমার কিন্তু এটা ভুল ছিল। দেখো, মানুষ তো নিজে নিজে সব জানে না, আর নিজে নিজে জানাটা কখনো সম্ভবও নয়। তো দেখো, আমি যখন আমার হাজব্যান্ডের বাড়িতে ছিলাম, আমার বাড়িতে যদি কেউ এসে আমাকে ভালো বলতো, সেটা কিন্তু আমার হাজব্যান্ডের ভালো লাগতো না, খারাপ লাগতো। কেন না, লোক কেন তোমাকে ভালো বলবে? সেটা সে দিনের বেলা লোক হয়তো বলে গেছে কোনো কারণে, সে মাসিমা হোক, কাকিমা হোক, দাদা হোক, ভাই হোক, বলে গেছে। সেটা সে শুনে সারাদিন শুনে থাকতো। রাত্রিবেলা যখন ঘুমোতে যাব, সে আলাদা বিছানাতে শুইতো। তখন যদি আমি তাকে প্রশ্ন করতাম, তুমি এখানে কেন ঘুমাচ্ছ, আমাদের তো কোনো কথা কাটাকাটি মনোমালিন্য কিছুই হয় না, তাহলে তুমি এরকম করছো কেন? তখন বলছে যে ভাল লাগে না। এরকম দুবার চারবার যখন ও উপরে আমি নিচে, আমি উপরে, এরকম মানে অল্টারনেট হতে থাকি বিছানার মধ্যে, তখন আমাকে মারে, খুবই মারধর করতো। মারধর করার পরে আমাকে বলতো, তোমাকে কেন সে ভালো বলেছিল। এই জায়গায় অনেকে আবার বলবে যে উনি আমাকে খুব ভালোবাসতেন। আমি এটা খুঁজে পাই না। ভালোবাসা মানে তার ভালো চাওয়া। ভালোবাসা মানে তাকে কেউ ভালো বললে আমার ভালো লাগবে, কারণ আমি যাকে ভালোবাসি তাকে সবাই ভালো বলুক আর সে ভালো থাকুক, এটা আমি চাইব। কিন্তু ওনার ভালোবাসা কী ছিল আমি জানি না। আমি বলছি, শেয়ার করছি তোমাদের সাথে, তোমরাও মানে একটু হলেও বুঝবে যে এটা ভালোবাসাটা কেমন কেমন টাইপের ভালোবাসা হলো এটা। আমিও খুঁজে পাই না। তো আমাকে এরকম মারতো। মারার পরে যখন খুব ফুলে যেত, তখন ও কী করতো, জলের বোতল নিয়ে একবার এরকম মেরেছে রাত্রিবেলা, ঠিক চোখে। দিনের বেলা একটা বাড়িতে দাদা এসেছিল, আমি তখন সে স্নান করে মন্দিরে কাজ করে বেরিয়েছি। মাথার চুলটা ছাড়া ছিল, তখন অনেক বড় চুল ছিল। তো চুলটা ছাড়া ছিল, একটা শাড়ি পরা ছিল। তো সে দেখে বলছে, বৌদি কোথাও যাবে না? আমি বলছি, না না, কোথাও যাবো না। সে তখন বলছে, আপনাকে দারুণ সুন্দর লাগছে। তো আমার হাজব্যান্ড সেখানে ছিল। আমি আমি তো বুঝে পাই না এই কথাটার মধ্যে কী ছিল। তো সারাদিন সে কিন্তু ওরকম ছিল। রাত্রিবেলা সে আমাকে 12টা-1টার সময় ঠিক মারধর করার পর, এরকম ঠিক বেড আলাদা যেমন হয় প্রতিবারে, তারপর মারার পর আমাকে বলছে, সেই গৌতমদা তোমাকে কেন বলেছিল তুমি খুব সুন্দর, তো সেই জন্য খুব সুন্দর দেখাচ্ছে কেন বলেছিল। আরে কেউ যদি বলে তাতে তো আমার কিছু করার নেই, আমি তাকে বলছি না। তো বলেছে, আমার এত জোরে মেরেছে, একটা কুকুরা চোখের সামনে এক ঘুষি মেরেছে না, তো চোখটা সঙ্গে সঙ্গে ফুলে গেছে, গালটাও ফুলে গেছে। সঙ্গে সঙ্গে ও একটা জলের বোতল নিয়ে আর গামছা ঘাড়ে নিয়ে আমার রুমের মধ্যে এলো। দেখে না আমি ভয়ে গেছি। আমি ভেবেছি কি আমাকে গলায় গামছা দিয়ে ও ফ্যানের এতে ঝুলিয়ে দিবে আর রাতারাতি আমাকে মেরে দেবে কেউ দেখতে। তখন না আমি ওই কাঁদতে কাঁদতেই না ওর পায়ে ধরেছি, বলেছি আমায় মেরো না, আমার বাচ্চাগুলো ছোটো ছোটো, আমায় মেরো না, আমাকে বাঁচতে তুমি দাও। আর সেই জন্য আমাকে আমি কাঁদছি, ওর পায়ে ধরছি। তখন বলছে, শুয়ে যাও, চুপ করে শুয়ে যাও। আমি বলছি, না না, আমি শুবো না, তুমি আমাকে মেরে দিবে, আমি শুয়ে গেলে তুমি আমাকে গলায় গামছা দিয়ে মেরে দিবে, আমি শুবো না। বলছে, না তুমি শুয়ে যাও। তো দেখছি ও যখন ফুলে গেছে, ও দেখেছে যে মেরেছি। সকাল হলে আমার জামাইবাবু আছে আমাদের বাড়িতে, তো সকাল হলে দেখবে যে জামাইবাবু, আমি ওকে মেরেছি, গাল ফুলে গেছে, চোখ ফুলে গেছে, সেই জন্য সে আমাকে জলপট্টি দিচ্ছে, সেটা মানে যাতে ফোলাটা কমে যায়। কিন্তু এত সহজে তো ফুলবে না, ওর হাত খুব শক্তপোক্ত ছিল, ও গাড়ি চালাতো, মেশিন চালাতো, মানে হাত খুব শক্তপোক্ত, মানে মনটাও ওনার খুব শক্ত। যাদের হাত এত শক্ত হয় তাদের মনও খুব শক্ত হয়। আমি দেখেছি এরকম অনেক মানুষকেই, যে তাদের হাত যেমন কাঠের মতো শক্ত, তাদের মনটাও খুব শক্ত, কিন্তু তারা এত সহজে কোনো মানুষকে ভালোবাসতে পারে না। তারা শুধু ভোগ্যবস্তু হিসাবে ব্যবহার করতে খুব ভালো পারে। তারপরে আমাকে এরকম মেরেছে, আমি তো খুঁজেই পাই না যে কেন মারলো। বলছে, আমি তোমার কাছে ওই সব দেখতে চায় না। অনেকে বলছে খুব ভালোবাসে তাই তার গায়ে লেগেছে। আচ্ছা, এই কথাটা যদি হয় সে আমাকে খুব ভালোবাসে, তাহলে এটা আমাকে বলো তো, যখন আমাকে মেলার মধ্যে নিয়ে যেত, সেইখানে নিয়ে গিয়ে ছেড়ে দিত, দিয়ে জুয়া খেলতে যেত, আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজতাম কোথাও পেতাম না, ফোন করতাম, বারে বারে ফোনটা আমার কেটে দিত, রিসিভ করতো না। আমি ওদেরই পাড়ার কাউকে চেনা জানা সেই মেলার মধ্যে, যেহেতু সেই এরিয়ার মেলা, তো সেই এরিয়ার কোনো মানুষকে চেনা জানা দেখে যদি আমি জিজ্ঞেস করতাম, ভাই কি দাদা, তোমার দাদাকে দেখেছো কি, আপনার ভাইকে দেখেছেন, তখন তারা বলতো, হ্যাঁ সে তো সেখানে জুয়া খেলছে। তাহলে এবার বলো, সে যে জুয়া খেলার জন্য বউকে রাস্তায় মেলার মাঝে রেখে দিয়ে চলে গেল, তাহলে সেটা কেমন ভালোবাসা যে তার বউকে কেউ টেনে নিয়ে চলে যাবে, কি কোনো কিছু বদমাশি কেউ কিছু করতেই পারে যেহেতু মেয়ে মানুষ। তো সে কিন্তু সেটা কিন্তু সে ভাবে না।
সে কিন্তু সেই সময় আমাকে ছেড়ে দিয়ে তার নেশার যে জুয়া খেলা সে কিন্তু চলে গেছে। তাহলে এবার বলো এটা কেমন ভালোবাসা হয়? এটা তো কোনো ভালোবাসাই নয়। এটা জাস্ট না একটা হিংসা হিংসা মনের মধ্যে হয় না, যে ওকে কেউ ভালো ভালো বললে আমি সহ্য করতে পারি না, ওকে কেউ ভালো না বলে। আমাকে মাঝে মাঝে প্রায় বলতো যে খেতে দিলেও তুমি এরকম, খেতে না দিলেও তুমি এরকম। একদিন না তোমার গালের মধ্যে না আমি পুরো ওই যে ধান কাটা হয় না, যেগুলো কি কেস্তা না কি বলে, ওগুলো দিয়ে পুরো চিরা টেনে দেবো, দিলে আর কেউ তোমাকে দেখবে না। একদিন আবার বলছে তোমারকে না আলকাতারা, ওই যে আলকাতারা হয় না, ওইটা এনে না তোমার গালে দিয়ে দিলে না ছাল উঠে যাবে, কেউ তোমাকে দেখবে না। মানে কত শাসনের হয় শাসন, কত শাসন আমাকে করেছে। তো এত কিছু সহ্য করে শাসন করে থাকার মানে সহ্য করে থাকার পরেও চেয়েছিলাম ছেলেরা তার বাবা হারা না হোক, ছেলেরা তার বাবার কাছে থাকুক, আমি ওরা একটু বড় হয়ে গেলে ওদের ছেড়ে চলে যাব। কিন্তু এমন পরিস্থিতি এসে গেল, যখন আমি আসি সেই মুহূর্তটা আমি বলবো, অবশ্যই একদিন পরের ভিডিওতে সেই মুহূর্তটা বলবো। তো সে তখন কিন্তু সে বুঝে গেছে যে কোনো মতে যাবে না, একে আমি যতই শাসন করি এ যাবে না। আর এটা বুঝে গিয়েছিল যে দুটো বাচ্চা যেহেতু হয়ে গেছে আর কোথায় যাবে। কিন্তু দেখো মানুষ যদি, আমি তো মানুষ জন্ম হয়েছি আমার নিজের জন্য, আমি তো কারোর জন্য জন্ম আমাকে ভগবান দেয়নি, আমি আমার জন্য জন্ম হয়েছি। তো আমি চাই না আমার জীবনটা রোজ রোজ কাঁদতে কাঁদতে বালিশ ভিজে যাক, হয় সকালে না হলে রাত্রিতে আমাকে মার খেতে হবে। আমি এটা লাস্টে আমি কিছুতেই, তখন আমার বয়স ছিল 27-28, আমি যখন আমার হাজব্যান্ডকে ছেড়ে আসি, তো আমি তখন কিছুতেই এটা মানতে পারছিলাম না। আমার তখন মনে এটা হয়েছিল যে আমার জীবনটা আমি নতুন করে বাঁচতে চাই, নতুন করে দেখতে চাই, আমি এই নরককুণ্ড থেকে বেরোতে চাই। তো আমি যখন নরককুণ্ড থেকে বেরোতে চেয়েছিলাম, তখন অনেক অনেক সতর্ক হয়েছিলাম, যে আমাকে বলেছিল যে আমার এখান থেকে যদি তুমি পালিয়ে যাবে আমি জানতে পারি, তাহলে কিন্তু তোমায় আমি যেতে দেব না। আর আমার সেই কথাটা মাথায় ছিল যে আমি পালিয়ে গেলে তুমি জানতে পারবে, আমি তোমাকে না জানিয়ে গেলে তুমি আমার কি করবে? কিছু করতে পারবে না। তো তুমি পালিয়ে গেলে জানতে পারবে। তো আমি পালিয়ে যাওয়ার আগে আমি একবারও তোমাকে কোনো ইঙ্গিত দিয়ে যাব না যে আমি চলে যাব, কারণ বাঁচতে চায় সবাই। আর আমি নিজের থেকে যখন ওর বাড়িতে গিয়েছিলাম, ওর আর্থিক অবস্থা অনেক অনেক খারাপ ছিল। তো আমি সেটা বলতেও চাই না কত খারাপ। সেই খারাপ পরিস্থিতিকে মানিয়ে নিয়ে কিন্তু আমি আজকে ওর ঘর বাড়ি গাড়ি সব কিছু হয়েছে। তারপরেও যখন ও আমাকে বুঝতে পারে না, মানতে চায় না কোনো মতেই, তখন আমিও চাই না যে, আমার চাই না রাজপ্রাসাদ, আমি চাই শান্তি। তো আমিও চাই না যে তোমার কাছে থাকতে। তুমি যখন আমাকে বুঝতেই চাও না, আমার মূল্যই বোঝো না, আমাকে তুমি কখনো ভালোবাসো না, তো আমার রাজপ্রাসাদ লাগবে না। থাকবো আমি গাছের ছায়ায়, কিন্তু চাই আমি ভালোবাসা, মানুষ একে অপরের পাশে থাকা। কখনো আমার বাচ্চা যখন আমি প্রেগনেন্ট অবস্থায়, তখনও আমাকে ও শাসন করেছে। কেমন শাসন করেছে? আমি, ওর দিদিমা ছিল, পিচ্ছাপ করতো বিছানায় রাত্রিতে, তো সেটা গন্ধ হয়ে যেত কম্বলগুলো, সেগুলো তুলে রোদে দিতাম। আবার বিছানা আমিই পাততাম রাত্রেবেলা, দিনের বেলা রোদ্রে দিতাম। তো ও খেতে বসেছে, আমি, ও খাওয়ার পরে তো আমি খাবো, সে কারণে খেতে বসেছে, ওকে খেতে দিয়ে আমি বিছানাটা রেডি করছি সেখানে, কারণ সেখানেই বিছানাটা হবে। তো রেডি করছি, আমি এটা জানতাম যে ওর খাওয়া হয়ে গেলে আমি খাবো, খাওয়ার পরে যেহেতু প্রেগনেন্ট অবস্থা অসুবিধা হয় কাজ করতে, সেহেতু কাজ সেরে খাবো দিয়ে শুয়ে যাব। তো আমি বিছানাটা পাতবো বলে মাদুরটা পেতেছি, তখন সেই মাদুরের উপরে আমি পেতেছি, তখন বলছে এখনই কি তোমাকে বিছানা করতে হবে? খুব জোর গলায় কর্কশভাবেই আমাকে বলেছে। তখন আমি বলেছি যে আমাকে আমি, আমার তখন খুব কষ্ট লেগেছে, যে আমার কষ্টটা বোঝেন, তখন আমি মৃদু গলায় বলেছি এটাই, যে আমি পারি না, খাওয়ার পরে বিছানা করতে পারি না, কষ্ট হয়। তখন আমাকে বলছে মুখে মুখে তর্ক, বলে আমি ওই মাদুরটা দাঁড়িয়েই ওনাকে যা সেই কথাটা বলেছি, তখন উনি বলছেন মুখে মুখে তর্ক, বলে মাদুরটা ধরে যা টেনে দিয়েছে, আমি পেটটা চাপড়ি খেয়ে পড়ে গেছি। সেই দিনই আমার বাবা মা আমাকে সাথ দিয়ে বাড়ি আসছে। তো আমি পেটটা চাপড়ে খেয়ে পড়ে গেছি, যখন মানুষ ভুলবশত মাদুরটা টেনে দিয়েছে আমি পড়ে গেছি, তখন ওনার উচিত কী ছিল যে আমাকে তুলে দেওয়া, কিন্তু আমাকে তো তুললই না। ওই পরিবারে যে ওনার মা আর ওনার বাবা ছিলেন, তারাও কিন্তু তুললো না, তারা কিন্তু আমাকে সমানে গালিগালাজ করছে, যে ওকে ডিভোর্স দিয়ে, ওকে ছেড়ে দিয়ে, ও বাজে, ও হ্যান ও ত্যান, অনেক কথা। তো আমার তখন বয়সটা ছিল 15 বছর, 15 15.5 হবে এরকম। তো আমি এত বুঝি না, আমি মনে করেছি আমার হয়তো এটা বলা ভুল হয়েছিল, উনি যখন বলছিল আমার মাদুরটা গুটিয়ে দিলে ঠিক ছিল। কিন্তু ওনার মা তো কই বললো না যে আমি কাল থেকে বিছানাটা করব, তোমাকে করতে হবে না। না, আমাকে সমস্ত কাজ করতে হবে, কিন্তু ওনারা খেয়ে চলে যাবে, সবাই রেস্টে থাকবে, আমি তখন সব কিছু করে হাঁপতে হাঁপতে খাবো আর হাঁপতে হাঁপতে মরবো, সেটাও ওরা চায়।
মানে এটা কোন ধরনের ভালোবাসা হয়? যে ভালোবাসবে, কেউ ভালো বললে সহ্য হবে না, সেটা তো মানুষের ভালো চাইবে। তাহলে এটা কোন ধরনের ভালোবাসা? যে তার নিজের বউ সে নিজেই ফেলে দিল, পেট চাপড়ি খেয়ে পড়ে গেল, অন্তঃসত্ত্বা আছে, তাহলে তাকে কী করে এটা ভালোবাসা বলে বলা যায় কি? নিশ্চয়ই মনে হয় না। তাহলে এরকম ভালোবাসা তো অনেক দুঃখ পেয়েছি জীবনে, সেই দুঃখর পরেও নিজে কিন্তু বাঁচতে চেষ্টা করেছিলাম, বাচ্চাগুলোকে নিয়ে বাঁচার চেষ্টা করেছি। তো আজকে বাবা মায়ের আশীর্বাদে, সবার আশীর্বাদে বেঁচে আছি, ভালো আছি। তো আমি সবার আশীর্বাদে আজকে সন্তানরাও ভালো, যেখানেই যায় সন্তান সেখানেই সবাই বলে সন্তান খুব ভালো। এবং এখনকার দিনে এরকম ছেলে দেখা যায় না। জানি না এই এখনকার দিনে দেখা যায় না, এই কথাটি আমি কতদিন ওদের কাছ থেকে পাবো, ওরা ভালো থাকবে আমি জানি না। হয়ে গেল বড় ছেলে 22 বছরের, তো বড় ছেলের ব্যবহারের কোনো তুলনা নেই এবং খুবই ভালো মানুষ হিসাবে, খুব ভালো। যে মাকে কিভাবে ভালোবাসতে হয়, মাকে কিভাবে ভালো রাখতে হয়, মানে ওকে দেখে শিখতে হয়। আর আমি মনে করি ওরা এক এক সময় দুঃখ পায় যে আমাদের বাবা নেই, আমরা কাকে বলবো এই দুঃখের কথা, এই অভাবের কথা। তো আমিও দুঃখ পাই, কিন্তু আমি পরে আবার ভাবি, বাবু তোমাদের জন্য ভগবান এই বয়সে যেই কষ্ট দিয়েছে সেটা কিন্তু আমি মনে করি খুব ভালো করেছে। কেন না, যদি উনি এই কষ্ট না দিতেন এই বয়সে, তোমরা এতটা ভালো মানুষ হতে না। কারণ লোহা তো আগুনে পুড়িয়ে পিটিয়ে পিটিয়ে অস্ত্র হয়। তো আশা করি তোমাদের এই বয়সে, এই উড়ন্ত বয়সে যে তোমরা ভালো, বেশি টাকা, ভালোবাসা কিছু পাওনি, শুধু মায়ের ছত্রছায়া, মা ছাড়া আর কিছু বোঝোনি। তো এই জন্যই হয়তো তোমরা ভালো মনের মানুষ, ভালো হয়েছো। যদি তোমরা তোমার বাবার টাকা পয়সা বিলাসিতায় থাকতে, আজকে হয়তো তোমরা এত ভালো ব্যবহার, এত মানুষের কাছে এত সম্মান, এত কিছু, এই যে ভালো যেখানেই যায় ভালো বলে, এটা শুনেও নিজেকে নিজে ভালো লাগে যে হ্যাঁ একটা গাছ লাগিয়েছি, গাছের ফলটা মিষ্টি, সবাই এটা বলছে, এটাই তো চায় সবাই। তো আমি এটাই মনে করি যে আমার চাওয়া পাওয়া ঈশ্বরের কাছে কিছু নেই। যাদেরকে দিয়েছে, যারা এত ভালো, যে সন্তানকে আমার কাছে সে পাঠিয়েছে, ওটা তো আমার সন্তান নয়, ভগবানের সন্তান। তো ভগবান যাকে আমার কাছে পাঠিয়েছে, ভগবান যেন তাদের ভালো রাখে, তাদেরকে যেন অনেক বড় মনের মানুষ করে। তারা শুধু মায়ের খাদ্য জোগাড় যেন নয়, তারা যেন আরও 5টা পরিবারের খাদ্য জোগাড়ের জন্য নিজের মনকে, নিজের শরীরকে, নিজের মস্তিষ্ককে তৈরি করে নেয়। যে না, আমরা মানুষ, আমরা পারবো, আমরা মনে করলে এরকম মা নয়, এরকম মায়ের মতো আরও 5টা পরিবারের আমরা দেখতে পারবো বা দেখতে হবে, সেই দম যেন তাদের মধ্যে থাকে। কারণ আমি এটা ছোটোর থেকেই ওদেরকে শিখিয়ে এসেছি যে আজকে এত দুঃখ, এত কষ্ট সহ্য করে বাবু আমি এখানে আছি, শুধু তোদের মুখ চেয়ে, তোদেরকে ধরে। তো সেই রকম এত মানুষের জীবনে অনেক কষ্ট, অনেক কিছু মানুষের জীবনেই হয়, কিন্তু মানুষ কেন এত নিষ্ঠুর হয়? মানুষকে সামনে পেয়েও মানুষ মানুষকে চিনতে পারে না কেন জানো তো? এত অহংকার, এত টেম্পার, এত তেজ। আমি একলা বাপের ছেলে, আমার এত আছে। আরে বাবু, তোমার এত আছে তো আমার কি? তুমি থাকো না শান্তিতে। তো আজকে দেখো আমাকে, যখন আমি, তার বাবা মরে গিয়েছিল, গত বছর গিয়েছিলাম, সে আমার পায়ে ধরছে, বলছে অনু ফিরে এসো। কিন্তু সেটা কি সম্ভব? তুমি বিয়ে করে সংসার করেছো, তুমি এখনও সেই ড্রিঙ্ক করছো, এখনও সেই পরিবর্তন নেই তোমার। যেই বাড়ি আমি দেখে এসেছিলাম সেই বাড়ি, কোনো পরিবর্তন নেই। সেই সিঁড়িগুলো মাজা ঘষা ছিল না, আজকে 9 বছর, 9 বছরেও সেই পরিবর্তন, সিঁড়ি মাজা ঘষা হয়নি। সেই বাড়ির প্লাস্টার ছিল না, সেটাও হয়নি। তাহলে আমি মনে করি যে গোবিন্দর কৃপায়, ঈশ্বরের কৃপায়, বাবা মার আশীর্বাদে, সবাইয়ের আশীর্বাদে আমরা 3 মাস ছেলে, ওর কোনো সম্পত্তিও নিয়ে আসি না, ওর কাছ থেকে আমি একটা টাকাও নিই না ডিভোর্স নেওয়ার সময়। কারণ আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ। ঈশ্বর যদি চায়, আমি ওরকম অনেক সম্পত্তি আমার ছেলেরা করতে পারবে। আর ঈশ্বর যদি চায়, আমার ছেলেরা, ও ও কী করেছে, ওর ওর থেকে অনেক বড় হতে পারবে, আর ওকে ছাড়াই তারা সমাজে বাঁচতে পারবে। তো আজকে 9 বছর আমি এসেছি, আমার ছেলেরা, ওর নামে তো আধার কার্ডটাও করে না আমার বড় ছেলে, আমি বলিও না। ওর ওর বাবার নামের জায়গায় ও মায়ের নাম দিয়েছে, এবং ওর ভাইয়েরও যে আধার কার্ড, ভোটার কার্ড হয়েছে, সেটাও কিন্তু ও বলেছে যে ভাই বাবার নাম কিন্তু রাখবি না, কারণ আমি বাবার নাম চাই না। যে আমাদেরকে খেতে পড়তে দেখে না, দেয় না, আর আমাদেরকে দেখে না, তার নাম আমরা বয়ে বেড়াতে চাই না। এটা আমার বড় ছেলের জেদ, যে আমি চাই না। ও একটা গাড়ি নিয়েছিল, সেই গাড়িতেও বাবা মায়ের আশীর্বাদ লেখা ছিল, ও কিন্তু গাড়ির স্টিকারটা তুলে দিয়ে সেখানে লিখেছিল আমার মায়ের আশীর্বাদ, যে মায়ের আশীর্বাদ। আমি বলি, বাবু, বলছে না, আমার বাবা,
আমার বাবার নেই, আমার বাবার কোনো আশীর্বাদ নেই। আজকে দেখো, আজকে আমাদের জীবন তো যা হবার হয়েই গেছে। আজকে দেখো সেই সন্তানগুলো যখন অন্যের বাবার সাথে অন্যের সন্তানকে দেখে চাওয়া পাওয়া কেনাকাটা সাথে যাওয়া, তখন কিন্তু ওদের কষ্ট হয়। আমাকে বুঝতে দেয় না আমি দুঃখ পাবো বলে, কিন্তু আমি দেখলে বুঝতে পারি। কিন্তু কি করব, আমি যতটা পারি ভালোবেসে আঁকড়ে রেখেছি। আবার এখন যে রাস্তায় আছে, ওরা যে লাইনটায় আছে, ঈশ্বরকে জানাই যেন ও সাকসেস হতে পারে। অনেক কষ্ট করছে, অনেক অনেক কষ্ট আমারও হয় ওকে ছেড়ে থাকতে। ও যখন আসে চলে যায় অনেক কষ্ট হয় আমরা মা ছেড়ে ছেড়ে থাকতে। কারণ আজকে 9 বছর, এখনও 22 সালের বছর, মানে 22 সাল হয়ে গেল আমার ছেলের বয়স, এখনও আমরা এক বিছানায় একই রুমের মধ্যে থাকি। আমাদের কোনো পার্সোনাল রুম নেই, পার্সোনাল কোনো কথা নেই যে কোনোটা আমার ছেলে জানে না, বা আমার বিষয়ে আমি ছেলের বিষয়ে জানি না, ছেলে আমার বিষয়ে জানে না। এরকম কোনো পার্সোনাল কিছু আমাদের মধ্যে এখনও আসেনি। তো এটা খুবই ভালো লাগে। তো জানি না কতদিন এই আবদ্ধ এইভাবে থাকতে পারবো, ঈশ্বর কি রেখেছেন কপালে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে, কিছু শেয়ার করতে করতে আমি কিন্তু ভাত, ডাল, রুটি, আমার সাবুদানা দুধে দিয়ে সব কিছু হয়ে গেল। আর এবারে অনেক কথা হলো। আর যদি কিছু ভুল ত্রুটি আমার থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলো যে দিদি তোমার এই জায়গাটা ভুল হয়েছে কি কিছু। আমি তো নিজের ভুল ধরতে পারবো না, তোমরা যদি পারো ওটা অবশ্যই বলো। আর অনেক ভালো লাগলো, নিজের লাইফের কিছু কথা শেয়ার করলাম। তারপরে এই যে ছেলের জন্য খাবারগুলো ক্যারি করে দেব, কারণ একাদশী তো আমি হয়তো একটু রেস্টে রয়ে যাব, বাবু হয়তো চলে যাবে গাড়ি নিয়ে। রেডি করা থাকলে ও নিয়ে যেতে পারবে, না হলে আমাকে উঠে আবার সঙ্গে সঙ্গে ওকে রেডি করে দিতে হবে। সেই জন্য এই যে একটু দুধ সাবু দিলাম, কারণ ও খেতে চায় না মিষ্টি জিনিস, দুধ আছে বলে মোটা হয়ে যাবে সেই জন্য। আর একটু খাবে, ভালো লাগবে, সব সময় তো ঝাল খায়, তাই জন্য একটু দিলাম অল্প করে। আর এইগুলো সব রেডি করে দিলাম। চলো, আজকে তোমাদের সাথে অনেক কথা শেয়ার হলো, পরে আবার ভিডিওতে কথা হবে। ভালো থেকো সবাই, বাই বাই।